হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও ওয়েলকাম again in বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ডিসকাস করব পরিবেশ গঠনে পদার্থের যে ভূমিকা, ক্লাস 7 এর চ্যাপ্টার 4 বা অধ্যায় 4 নম্বর থেকে। ঠিক আছে, তো একদম ফার্স্ট আমরা যে টপিকটা আজকে নেব এই অধ্যায়ের মধ্যে থেকে, একদম ফার্স্টেই দেখো লেখা আছে জীবদেহ গঠনে অজৈব এবং জৈব পদার্থের ভূমিকা। এবার দেখো, আমি তোমাদের একটা কথা বলি, আমাদের প্রথম যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন কিন্তু প্রাণ ছিল না। এবার আমাদের এবার আমাদের প্রকৃতিতে বিভিন্ন ধরনের মৌল আছে, ঠিক আছে, বা বলতে পারো পরমাণু আছে, যারা বেসিক্যালি মৌল গঠন করে এবং মৌল থেকে যৌগ গঠন করে, এবং এরা গঠিত হয়ে পরপর আস্তে আস্তে আমাদের পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা আস্তে আস্তে বড় হলে ভূগোল, তারপরে বিজ্ঞান, এগুলোর মাধ্যমে পড়বে। এবার এখানে তোমাদের এই অধ্যায়ের মধ্যে প্রথমেই আজকের যে টপিকটা আমরা ডিসকাস করবো তার মধ্যে মেইনলি তোমাদের কিছু মৌলের নাম জানতে হবে, ঠিক আছে, বা বলতে পারো সেই পরমাণুগুলোর নাম জানতে হবে। ওকে, তো সেগুলো আমি এক এক করে তোমাদের বলবো, এবং তার সাথে কিছু কিছু লিস্ট আছে যেগুলো আমি তোমাদের দেবো, সেগুলো তোমরা দেখবে, দেখে পুরো মুখস্থ করে নেবে। ঠিক আছে, কারণ এইটা যেটা মুখস্থ করবে সেটা তোমাদের পুরো 11-12 পর্যন্ত, যারা সায়েন্স নেবে তাদের পুরো 11-12 পর্যন্ত লাগবে, এবং তার সাথে সাথে যারা আর্টসও নেবে পরবর্তীকালে তাদের অন্তত ক্লাস 10 পর্যন্ত কিন্তু এগুলো প্রত্যেকটাই কাজে লাগবে। ঠিক আছে, নাও এবার আমরা চলে আসি মেইন টপিকে। তাহলে আচ্ছা, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, সেটা তোমরা যে ক্লাসগুলো করছো এই ক্লাসে যদি কোথাও কোনো তোমাদের ডাউট থেকে থাকে ক্লাস করার পরে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তাহলে আমি তোমাদের ডাউট গুলো বুঝতে পারবো এবং সেগুলো আরো সলভ করার চেষ্টা করবো। ওকে, আর এছাড়া তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই চেষ্টা করো নিজেদের যে ক্লাসমেট আছে তাদেরকেও এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেওয়ার। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকে আমরা চলে আসি আমাদের ফার্স্ট টপিক। দেখো, আমাদের পৃথিবীতে মোট যতগুলো মৌল আছে মনে করা হয় 108টি, প্রথমে 92টি আবিষ্কার হয়েছিল, তারপর আস্তে আস্তে 108, 118 এরকম গিয়েছে। ঠিক আছে, তো মোটামুটি প্রথম যে 92টা মৌল ছিল তাদের প্রত্যেকটা কিন্তু জীবদেহ গঠনের জন্য কাজে লাগেনি, মোটামুটি 16টি মৌল কাজে লেগেছে। ঠিক আছে, তো এগুলো একটুখানি তোমাদের রিডিং করতে হবে। এবার এখানে দেখো দুটো আমাদের ছক দিয়েছে, মানুষের দেহে বা মানব দেহে মৌলের ওজন আনুপাতিক শতাংশ, যে কোন মৌলটা কত অনুপাতে আছে। ঠিক আছে, আবার একইভাবে পৃথিবী পৃষ্ঠে মৌলদের ওজন আনুপাতিক শতাংশ, মানে পৃথিবীর মধ্যে কোন মৌল কত শতাংশ করে করে বর্তমান আছে, সেটাও কিন্তু এখানে একটা ছক দিয়েছে। এবার এখানে তোমাদের আমি নামগুলো একবার বলে দিই, এবং নামগুলো তোমরা পড়ে পড়ে আস্তে আস্তে অভ্যস্ত হবে এই নামগুলো। অক্সিজেনকে ও দিয়ে প্রকাশ করা হয়, কার্বনকে সি দিয়ে প্রকাশ করা হয়, নাইট্রোজেনকে এন দিয়ে প্রকাশ করা হয়, হাইড্রোজেনকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, ক্যালসিয়ামকে সি এ দিয়ে প্রকাশ করা হয়, ফসফরাসকে এখানে পি দিয়ে প্রকাশ করা হয়, সোডিয়ামকে এন এ দিয়ে প্রকাশ করা হয়, এবং পটাশিয়ামকে কে দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এবার তোমরা একটা লিস্ট দেখতে পাবে। ঠিক আছে, তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো এই লিস্টটাই 20খানা মোট মৌলের নাম দেওয়া আছে এবং মৌলের চিহ্ন দেওয়া আছে, তার সাথে সাথে এদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, মোট যে 118টা আমি মৌল বললাম তার মধ্যে কিন্তু একদম প্রথম যে 20টা মৌল, সেই 20টা আছে, এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট মৌল যেগুলো তোমাদের দরকার, যেরকম লোহা, কপার, তারপর গোল্ড। ঠিক আছে, এদের নাম, তার সাথে চিহ্ন, এবং তার সাথে এদের সংকেত, তার সাথে এদের পারমাণবিক সংখ্যা। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখা দরকার। তো লিস্ট ধরে ধরে এই পুরোটা তোমরা খাতায় নোট ডাউন করতে পারো, আদারওয়াইজ তোমরা চাইলে এটা টেলিগ্রাম থেকে ডাউনলোডও করে নিতে পারো। ওকে, নাও এবার চলে আসে আমরা নিচের দিকে। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা শুধু মানব দেহ নয়, ব্যাকটেরিয়া, ছত্রাক, সপুষ্পক উদ্ভিদ, বিভিন্ন প্রাণীদের দেহে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এদের প্রত্যেকের মধ্যে 4টে মৌল কমন। ঠিক আছে, সেই মৌলগুলো কি কি? এক কার্বন, 2 আমাদের হাইড্রোজেন, 3 অক্সিজেন, এবং 4 নাইট্রোজেন। এই 4টে মৌল প্রত্যেকের মধ্যেই বর্তমান। এই 4টি মৌল দিয়ে নানা ধরনের জৈব যৌগ তৈরি করা হয় যা পৃথিবী পৃষ্ঠে পাওয়া যায়। ঠিক আছে, এমন এমন যৌগ তৈরি করা হয় যা পৃথিবী পৃষ্ঠে নর্মালি পাওয়া যেত না, কিন্তু এই 4টে মিশিয়ে তৈরি করা যেতে পারে। ঠিক আছে, সেখানে আবার নানা অজৈব যৌগ, যেমন ধাতু, খনিজ পদার্থ, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে পৃথিবীতে যেমন জৈব এবং অজৈব দু ধরনেরই যৌগ আছে আমরা বলেছিলাম। তো সেখানে একইভাবে আমরা দেখলাম প্রথম যে মৌলের কথা বললাম তার মধ্যে প্রত্যেকটা জীবদেহে এই 4টে মৌল বর্তমান, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। আর তাছাড়া পৃথিবীতে বিভিন্ন ধাতুর খনিজ পদার্থ পাওয়া যায়, তার মধ্যেও আমরা দেখেছি যে এইসব যৌগগুলো বর্তমান থাকে। ঠিক আছে, নাও এবার চলে আসি আমরা নিচের দিকে। নিচের দিকে একদম ফার্স্টে দেখো এই যে নতুন যৌগ তৈরি করার ক্ষমতা, কারণ আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে মৌলগুলোই কিন্তু একসাথে যুক্ত হয়ে যৌগ গঠন। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেরকম আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, এখানে আছে কি কার্বন ডাই অক্সাইড। এখানে যদি ভালো করে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড, তার মানে কার্বন মানে এখানে একটা কার্বন আছে, ডাই অক্সাইড মানে কি, ডাই আর অক্সাইড, অক্সাইড মানে অক্সিজেন থেকে আসছে, দুটো এখানে অক্সিজেন আছে, সেই জন্য বলা হচ্ছে ডাই অক্সাইড। তার মানে দেখো এটা অ্যাকচুয়ালি একটা যৌগ, কিন্তু তৈরি হচ্ছে কি দিয়ে, অনেকগুলো মৌল দিয়ে, একটা কার্বন থাকছে, দুটো অক্সিজেন থাকছে, এইভাবে তৈরি হচ্ছে। তো এইভাবে আমাদের যত মৌল আমরা পাবো, ঠিক আছে, মেইনলি তোমাদের আমি প্রথম 20টা, তার সাথে কিছু ইম্পর্টেন্ট মৌল মুখস্থ করতে বললাম। তো এই যে মৌলগুলো তোমরা দেখছো তার বেশিরভাগ এরপরে যখন আমরা সংকেত দেখবে এই যে যেগুলো তোমরা পড়েছো বা মুখস্থ করছো সেগুলো থেকেই কিন্তু এই যৌগগুলো গঠিত হচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। কি বলেছে দেখো, জীবদেহের নানা যৌগ, জীবদেহের হচ্ছে অনেক যৌগ পাওয়া যায়, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যৌগ যেটা সেটা হলো জল। ঠিক আছে, এবং জীবদেহ গঠনে যে যৌগটা সব থেকে বেশি দরকার সেটা হলো আমাদের জল। তো এখান থেকে এইটুখানি ভালো করে আন্ডারলাইন করছো। ঠিক আছে, এবার দেখো মানুষের দেহে এই জলের পরিমাণ প্রায় 70%। ঠিক আছে, কোথাও এটা তোমরা 60% পাবে, কোথাও 70%। তো মোটামুটি এখানে 60 থেকে 70-এর মধ্যে এটা খেয়াল রেখো। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো, হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকের বা প্রত্যেকটা জীবের দেহ গঠনেই কিন্তু জলের ভূমিকা অনস্বীকার্য, প্রত্যেকের দেহেই কিন্তু দরকার। ঠিক আছে, এবার দেখো জীবদেহে ফ্যাটের পরিমাণ বেশি থাকলে জলের শতাংশ পরিমাণ কমে যায়। যখন হচ্ছে জীবদেহে ফ্যাটের পরিমাণ বেশি হয়ে যায়, যাদের দেহে বেশি চর্বি থাকে বা ফ্যাট জাতীয় লিপিড থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জলের যে পরিমাণ সেটা কিন্তু কিছুটা কম লাগে। ঠিক আছে, এক্ষেত্রে জল দ্রাবকের ভূমিকা পালন করে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে জল হচ্ছে সর্বজনীন দ্রাবক বা সার্বজনীন দ্রাবক বলা হয়। কারণ কি, বেশিরভাগ যত হচ্ছে মানে পদার্থ আছে তারা সবাই কিন্তু বেশিরভাগই হচ্ছে জলে দ্রবীভূত হয়ে যায়, এবং সেই কারণে এদেরকে বলা হয় কি সার্বজনীন দ্রাবক। ঠিক আছে, আচ্ছা, এছাড়া জল দেহের নানা রাসায়নিক বিক্রিয়া, যেরকম আমাদের খাদ্য সংশ্লেষ, কোনো খাদ্য খেলে সেটা সংশ্লেষ হওয়া, সেটার পরিপাক হওয়া, ঠিক আছে, সেখান থেকে শক্তি উৎপাদন, প্রত্যেকটা প্রক্রিয়াতেই কিন্তু জলের ভূমিকা আছে। ঠিক আছে, যে কারণে আমাদের যে কোনো জীবের ক্ষেত্রে তার দেহের কিন্তু প্রায় 60% থেকে 70% জল দরকার হয়। ওকে, এগুলো খেয়াল রাখতে হবে। এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে এটা খেয়াল রাখবে যে আমরা এই যে শামুক, ঝিনুক এদের যে কথা বলেছি, এদের বাইরে দেখবে একটা শক্ত খোলক থাকে, তাই না? তো এদের বাইরে যে শক্ত খোলকটা থাকে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। ঠিক আছে, এখানে এই যে গঠনটা বাইরের শক্ত খোলক, এটার গঠন কি কি দিয়ে তৈরি হয়? এটা মেইনলি ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, সংকেতটা এখানে অবশ্যই মনে রাখবে, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে CaCO3। ঠিক আছে, Ca, ঠিক আছে, চাইলে এটা তোমরা গুগলও করে দেখে নিতে পারো, CaCO3, অথবা তোমরা বইয়ের পাশে ছোট্ট করে লিখে রাখতে পারো, অথবা নামের তলায়ও CaCO3 এইভাবে লিখে রাখতে পারো। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ছোট ছোট করে এখন যা যা জানবে সবই কিন্তু ইন ফিউচার তোমাদের আরো বেশি হেল্প করবে। ঠিক আছে, ওই জন্য এখন থেকে একটু একটু করে এই নামগুলোর সাথে পরিচয় হওয়া শুরু করো। ঠিক আছে, নাও এবার চলে আসি আমি একটু নিচের দিকে। দেখো জলে দ্রবীভূত ক্যালসিয়াম আয়ন এবং কার্বন ডাই অক্সাইড কাজে লাগিয়ে শামুক ঝিনুকরা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এই খোলকটা আরো আস্তে আস্তে শক্ত হতে থাকে। বোঝা গেল? তো এইভাবেই এদের দেহের যে উপরের খোলক সেটা তৈরি। আচ্ছা, এবার দেখো জলের মধ্যে গুলে যাওয়া অক্সিজেন ব্যবহার করে জলজ প্রাণীরা, মানে জলজ উদ্ভিদ এবং প্রাণীরা বেঁচে থাকে। তাহলে জলজ প্রাণী যারা, তারা কিভাবে বেঁচে থাকে, এটা দিয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের জলের মধ্যে গুলে থাকা, বা আমরা বলতে পারি জলের মধ্যে দ্রবীভূত যে অক্সিজেন, সেটার সাহায্যে কিন্তু জলজ উদ্ভিদ এবং প্রাণীরা বেঁচে থাকে। এবং এখানে আমরা প্রথমে যদি বলি, জলের মধ্যে যে উদ্ভিদ তারাও কিন্তু নিজেদের খাদ্য তৈরির জন্য জলের মধ্যে যেটুখানি হচ্ছে সূর্যের আলো প্রবেশ করে, সেই সূর্যের আলো এবং তার সাথে জলে দ্রবীভূত অক্সিজেন, এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তারা তাদের নিজেদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সেটা সম্পন্ন। ঠিক আছে, এইটুখানি খেয়াল রেখো তোমরা। এবার দেখো এখানে টুকরো কথার মধ্যে আমাদের বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, ছোট ছোট মাছ খাওয়া ভালো, ওতে ক্যালসিয়াম আছে। তো এটা অবশ্যই ছোট ছোট যে মাছ, সেগুলো যেহেতু যে হাড় যেটা, ঠিক আছে, মাছের মধ্যে যেহেতু কাটা যেটা তুমি বলো, তো সেটা ম্যাক্সিমাম কি থাকে, ক্যালসিয়াম দিয়ে গঠিত। আমাদের দেহের হাড় গঠনও আমাদের কি থাকে, ক্যালসিয়াম থাকে। তো এই ক্যালসিয়াম কি করে, এই হাড় গঠনের জন্য সাহায্য করে। এবার বাই চান্স ধরে নিই যে ক্যালসিয়াম সেটা যদি কারোর দেহে কম যায়, তাহলে কিন্তু তার দেহের যে হাড় সেগুলো দুর্বল হবে। ঠিক আছে, এবং যার ফলে রিকেট জাতীয় রোগ হতে পারে। এবং এবং একই সাথে এখানে ভিটামিন ডি এরও ভূমিকা থাকে, কারণ এই যে ক্যালসিয়াম যেটা আমরা খাই সেটাকে ধরে রাখা এবং সেটা হাড়ের গঠনে সাহায্য করে, সেটা কিন্তু ভিটামিন ডি করে। ওকে, তো যে কারণে আমাদের ক্যালসিয়াম যেমন দরকার, এটা একটা আয়ন, ঠিক একইভাবে তার সাথে সাথে আমাদের ভিটামিন ডিও দরকার। ওকে, এবার দেখো তাহলে এখানে ছোট ছোট মাছ খাওয়া ভালো কেন, কারণ এতে ক্যালসিয়াম থাকে। বোঝা গেল? তার সাথে দেখো দ্বিতীয় বলেছে ডাক্তারবাবু মাকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দিয়েছে। ঠিক আছে, অনেক সময় কি হয়, যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক, মানে একটু বয়স হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক ছেড়ে একটু বেশি হলে, 40 এরকম বা 50-এর কাছাকাছি গেলে, তখন আমাদের হাড় আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। ঠিক আছে, তো এই সময় ডাক্তারবাবুরা কি করেন, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরামর্শ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো মেটে খেলে শরীরে আয়রন পায়। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই কম বেশি হয়তো জানি যে মেটে আমাদের যে মাংস থেকে আসে, ঠিক আছে, সেটা হচ্ছে মুরগি হোক বা হচ্ছে খাসি হোক বা অন্য যে কোনো মাংস, প্রত্যেকের দেহে কিন্তু আসলে মেটে থাকে। ঠিক আছে, এবার এই মেটেটা আসলে কি, আমরা যকৃৎ নামটা প্রত্যেকেই শুনেছি, তাই না? মানুষের দেহে হচ্ছে যকৃৎ নামে একটা অঙ্গ থাকে। তো এখানে বেসিক্যালি এই যকৃৎ যে হচ্ছে অঙ্গাণুটি, এটা হচ্ছে আমাদের যেমন দেহে হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি করে, ঠিক একইভাবে এইসব মুরগি, হাঁস এদের ক্ষেত্রেও কিন্তু এটা লোহিত রক্তকণিকা তৈরি করে। তাই এটা যদি আমরা খাই, এর মধ্যে প্রচুর পরিমাণে এই যে আয়রন তৈরি করার যে ক্ষমতা সেটা থাকে, যার ফলে এদের মধ্যে যে মজুদ আয়রন সেটাও কিন্তু আমাদের দেহে হচ্ছে আসে। যে যে কারণে আমরা বলতে পারি এখানে যে মেটে খেলে শরীরে আয়রন পরিমাণ বৃদ্ধি। ঠিক আছে, এবার আমরা নিচে চলে আসি। দেখো আমাদের দেহে কোন কোন হচ্ছে আয়রন, মানে কোন কোন হচ্ছে আয়ন গুলো কাজে লাগে, ঠিক আছে, বা কোন কোন মানে মৌল থাকে সেগুলো আমরা দেখতে পারি এখান থেকে। যেরকম আমাদের দেহে হচ্ছে ফার্স্টে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, কপার থাকে, ঠিক আছে, জিঙ্ক আছে, ম্যাঙ্গানিজ আছে,
আশা করি নামগুলো তোমরা পরিচিত, কারণ প্রথম যে 20টা মৌল বললাম সেগুলো তোমরা পজ করে দেখেছো। ঠিক আছে, না দেখে থাকলে একবার পিছনে গিয়ে পজ করে দেখে নিতে পারো, তাহলে এই প্রত্যেকটা নাম তোমরা পেয়ে যাবে। ওকে, ম্যাঙ্গানিজ আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে, তারপর কোবাল্ট আছে, এগুলো প্রত্যেকটাই আমাদের দেহের জন্য প্রয়োজনীয় কিছু হচ্ছে ধাতু। ঠিক আছে, আর এগুলো ছাড়া কিন্তু আমাদের দেহের কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো এখানে এগুলো মনে রাখবে। এবং সব থেকে বেশি কোনগুলো দরকার? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে আয়রন, এই চারটে হচ্ছে সব থেকে বেশি দরকার। ওকে, এবার আমরা চলে আসি প্রথমেই যে কথাটা আমাদের বুঝতে হবে তা হলো শরীরের আসলে এইসব ধাতুদের নানা যৌগ থাকে। ঠিক আছে, বিভিন্ন যৌগ আকারে এরা আমাদের দেহে অবস্থান করে, শরীরের সরাসরি ধাতুগুলোকে কাজে লাগাতে পারে না, সেই কারণে বিভিন্ন যৌগ আকারে এগুলোকে কাজে লাগায়। যেমন দেখো এখানে বলা হয়েছে ছোট মাছ ভেজে যখন খাচ্ছ তখন শরীরে কিন্তু ধাতব ক্যালসিয়াম ঢুকছে না, ঢুকছে মাছের হাড়ের গুঁড়ো থেকে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি আমাদের শরীরে যাচ্ছে কি মাছের হাড়ের গুঁড়ো, এবার এই হাড়ের যে গুঁড়ো তার মধ্যে কি আছে? ক্যালসিয়াম ফসফেট নামক একটি যৌগ আছে। ঠিক আছে, মাছের হাড়ে কি আছে? ক্যালসিয়াম ফসফেট নামক একটি যৌগ আছে, একে শরীর কাজে লাগাতে পারবে। ঠিক আছে, আবার ক্যালসিয়াম ট্যাবলেট থেকে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, যে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলা হয়েছিল মাকে, তো সেই ক্যালসিয়াম যে ট্যাবলেট তার মধ্যে থাকে কি? ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, এই ক্যালসিয়াম ট্যাবলেটে থাকে কি? আমাদের ক্যালসিয়াম কার্বনেট এবং তার সাথে আরো কিছু যৌগ। ঠিক আছে, তো এইগুলোই বেসিক্যালি আমাদের দেহে হচ্ছে যায় এবং এই যৌগগুলো থেকেই হচ্ছে আমাদের ক্যালসিয়ামটা বের করে নিয়ে নেয়। ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন আকারে এটা বেরিয়ে যায়। তারপরে দেখো মেটে ও লিভারে আছে আয়রনের যৌগ। ঠিক আছে, আয়রনের বিভিন্ন যৌগ থাকে, যার ফলে গর্ভবতী মহিলাকে এক্ষেত্রে আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়। যারা গর্ভবতী হয় তাদের ক্ষেত্রে আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়, বা শিশুদের অনেক সময় দেখবে স্কুলে স্কুলে তোমাদের হচ্ছে আয়রন ট্যাবলেট খেতে দেয়। কেন? কারণ এটা আমাদের দেহে আমাদের নর্মাল যে খাবার খাই তার ফলে যদি আয়রনের কম হয় বা আমাদের দেহে যদি আয়রনের ঘাটতি হয় তাহলে কিন্তু এই ট্যাবলেটটা খেলে এর থেকে হচ্ছে আয়রনটা আমাদের দেহে হচ্ছে আসবে। ঠিক আছে, তারপর বলেছে দেখো আমাদের প্রয়োজনীয় ধাতব আয়নগুলো যৌগ রূপে হচ্ছে খাদ্য ও লবণের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে। কখনো শরীরে এদের ঘাটতি দেখা দিলে বিশেষ বিশেষ ওষুধের মাধ্যমে এদের খেতে। ঠিক আছে, যেরকম তোমাদের হচ্ছে স্কুলে অনেক সময় আয়রন ট্যাবলেট দেয়, তাহলে শরীরে যখন ঘাটতি দেখা যায় তখন এইসব ট্যাবলেটের মাধ্যমে এগুলো কিন্তু খেতে হয়। ঠিক আছে, তো এইগুলো তোমাদের একটু খেয়াল রাখতে। এবার দেখো যে আয়নগুলোর কথা বলেছিলাম বা যে ধাতুগুলোর কথা বলেছিলাম সেগুলো এখানেও একটা লিস্ট করে দেওয়া আছে। যে আয়রন, আয়রন আমাদের কোথায় থাকে? আয়রন বেসিক্যালি আমাদের হচ্ছে Fe2+ বা Fe3+ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এবং আয়রন বেসিক্যালি আমাদের যে লোহিত রক্তকণিকা সেই লোহিত রক্তকণিকাতে কিন্তু দরকার হয় হিমোগ্লোবিন তৈরি করতে। ঠিক আছে, এবং এরা কি করে? আমাদের দেহে যে অক্সিজেন সেটা পরিবহন করে নিয়ে যায় কলা কোষ পর্যন্ত। ওকে, তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ক্যালসিয়ামে চলে আসো, ক্যালসিয়াম কি করে? এরা আমাদের দেহের হচ্ছে হাড়ের কঙ্কাল আছে বলে আমাদের হাঁটাচলা করতে পারি বা হচ্ছে কথা বলতে পারি, তারপর দৌড়তে পারি, এগুলো করতে পারি। এই হাড়ের যে প্রধান উপাদান সেটাই হলো ক্যালসিয়াম ফসফেটের যৌগ। ঠিক আছে, তাহলে হাড়ের যে প্রধান উপাদান সেটা কি? ক্যালসিয়াম ফসফেটের যৌগ। এছাড়া হচ্ছে কোষের অনেক কাজে ক্যালসিয়াম আয়ন হচ্ছে ছাড়া চলবে না, মানে কোষের মধ্যে অনেক আদান প্রদানের জন্য এই ক্যালসিয়াম যে 2+ যে হচ্ছে আয়নটা আছে এই আয়নটা ছাড়া কিন্তু সম্ভব না। বোঝা গেল? তুমি বড় হলে হলে আরো করবে, কিন্তু এখন আপাতত এটা মুখস্থ রাখো। ঠিক আছে, তো পুরো পয়েন্ট গুলো প্রত্যেকটা একদম ভালো করে জলের মতো মুখস্থ করে। ওকে, নাও চলে আসি এবার আমরা সোডিয়াম আর পটাশিয়াম। তো এখানে দুটো একসাথে দিয়েছে, সোডিয়ামকে হচ্ছে Na+ দিয়ে প্রকাশ করা হয় আর পটাশিয়ামকে K+ দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। এবং যখনই কোনো মৌলের সাথে হচ্ছে এভাবে প্লাস বা মাইনাস দেওয়া থাকবে বুঝে নেবে সেটা কিন্তু একটা আয়ন। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে সোডিয়াম আর পটাশিয়াম বলেছে, তো কি আছে দেখি আমরা একটু। তোমরা পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ সরু সুতোর মতো স্নায়ুর মধ্যে দিয়ে সুষুম্না কাণ্ডে পৌঁছে। ঠিক আছে, এবং এই যে স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত আসা যাওয়া ঠিকঠাক হতে হবে, তার জন্য আমাদের শরীরে সঠিক মাত্রায় সোডিয়াম আর পটাশিয়াম আয়ন থাকা দরকার। যদি এটা না থাকে তাহলে কি হবে? এই যে কাজটা স্নায়বিক যে মানে পরিবহন, সেই পরিবহনের কাজটা কিন্তু সঠিক মাত্রায় হবে। বোঝা গেল? তো সেই কারণে বলতে পারো এখানে আমাদের এই যে পরিবহন সেটা সঠিক মাত্রায় হওয়ার জন্য আমাদের দেহে কিন্তু পটাশিয়াম আর সোডিয়াম যে আয়ন সেগুলো সঠিক মাত্রায় থাকা দরকার। ওকে, মানুষ হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এগুলো অনেক সময় ঘটে যদি আমাদের দেহে সোডিয়াম আর পটাশিয়ামের মাত্রা কম থাকে। ঠিক আছে, অনেক সময় দেখবে বাড়ির যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের অনেক সময় হচ্ছে খাবার দাবারে যেহেতু হচ্ছে রেগুলেশন থাকে না বা খাবার দাবার ঠিকঠাক করে তারা খায় না, যে কারণে দেখবো অনেক সময় হচ্ছে তারা অজ্ঞান হয়ে যায় হঠাৎই, বা রাস্তায় যেতে যেতে মাথা ঘুরতে পারে, এগুলো হতে পারে। তো এগুলো হওয়ার পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু এখানে বেশ কিছু হচ্ছে ক্যাপসুল বা হচ্ছে বেশ কিছু ট্যাবলেট রেকমেন্ড করে, বা বেশ কিছু ট্যাবলেট হচ্ছে লিখে দেয় বা কিছু সিরাপ দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে দেয়। কেন দেয় এগুলো? এগুলোর মধ্যে বা এগুলোর মাধ্যমে বলতে পারো আমাদের দেহে কিন্তু এই যৌগগুলো হচ্ছে প্রবেশ করে। ঠিক আছে, যে কারণে হচ্ছে এই ট্যাবলেট বা হচ্ছে এই যে তোমার বা এই যে ক্যাপসুল সেগুলো কিন্তু আমাদেরকে ডাক্তার রেকমেন্ড করে। ওকে, তাহলে এই যে যৌগ সেগুলোকে আমাদের বা এই যে আয়ন সেগুলো আমাদের দেহে যাতে সঠিক মাত্রায় থাকে সেটা কিন্তু ডাক্তারবাবুরা চেক করে নেয়। ঠিক আছে, এবং তারপরে এগুলোকে রেকমেন্ড করে। দেখো এবার আমরা চলে আসি জৈব যৌগ। এতক্ষণ আমরা যা দেখতাম সবই অজৈব যৌগ, কারণ সেখানে হচ্ছে কার্বন ছিল, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো ছিল, এগুলো সবই হচ্ছে আমাদের অজৈব যৌগ। এবার যদি আমি চলে আসি জৈব যৌগ, জৈব যৌগ কি বেসিক্যালি
প্রাণ সৃষ্টির সময় বেশ কিছু হচ্ছে যৌগ যেগুলো তৈরি হয়েছিল এই অজৈব যৌগ থেকেই, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জীবের দেহেই হচ্ছে থাকা জরুরি, ঠিক আছে, কারণ এগুলো ছাড়া কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে দেখো কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে, নিউক্লিক অ্যাসিড, এই চারটে হচ্ছে জৈব যৌগ। এটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জীবদেহ গঠনের জন্য এই চারটে জৈব যৌগ বর্তমান। সেগুলো কি কি? এক হলো কার্বোহাইড্রেট, দুই হলো প্রোটিন, তিন হচ্ছে লিপিড বা ফ্যাট, আর চার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই চারটে উপাদান কিন্তু, এই চারটে জৈব যৌগ কিন্তু যে কোনো জীবদেহ গঠনের জন্য দরকার, ঠিক আছে। তাহলে এটা ভালো করে তোমরা আন্ডারলাইন করে নিচ্ছ এটা, ঠিক আছে। তাহলে যে কোনো জীবদেহের জন্য যে চারটে জৈব যৌগ দরকার সেগুলো কি কি? সেগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর নিউক্লিক অ্যাসিড। ওকে, না এবার চলে আসি আমরা একটু নিচের দিকে। দেখো এখানে এখানে সেই জিনিসগুলোই বলে দেওয়া আছে যে আমাদের দেহ এবং দেহ রক্ষায় হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড এদের হচ্ছে এবং প্রোটিন, ভিটামিন ইত্যাদি গুরুত্ব হচ্ছে আছে, কারণ এগুলো ছাড়া আমাদের দেহের বিভিন্ন যে কাজ আছে সেগুলো হওয়া সম্ভব নয়। একইভাবে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু গড়ে তোলা সম্ভব নয়। তো সেই কারণে এখানে কিন্তু আমাদের এই যে হচ্ছে নামগুলো তোমরা দেখলে সেগুলো কিন্তু আমাদের দেহে থাকা জরুরি, ঠিক আছে। এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। কি দেখতে পাবো এখানে? এখানে হচ্ছে বিশেষ কিছু আমাদের নেই, তবে এখানে খেয়াল রাখতে হবে যেটা আমরা আগেও পড়েছি যে প্রোটিন আমাদের বেসিক্যালি কি করে, আমাদের দেহের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত কিছু আছে সবকিছু গঠনেই কিন্তু প্রোটিনের ভূমিকা আছে। এবং খেয়াল রাখবে এই যে প্রোটিন সেটা কিন্তু তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। সেই কারণে আমরা বলতে পারি যে প্রোটিনের একক বা প্রোটিনের হচ্ছে গঠনগত এবং কার্যগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। ওকে, এটা মনে রাখবে। এবং প্রোটিন দিয়ে আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ, রক্ত, পেশি সবকিছুতেই কিন্তু হচ্ছে প্রোটিন থাকে। যে কারণে হচ্ছে ডাক্তাররা অনেক সময় বলে, বা যারা বডি বিল্ডারের কাজ বা যারা বডি বিল্ডিং এর কাজ করে তারা কিন্তু দেখবে হচ্ছে বডি বিল্ড করার জন্য আর নিজের হচ্ছে পেশি গঠনের জন্য প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন কনজিউম করে, ঠিক আছে। কারণ কি প্রোটিনটাই একমাত্র জিনিস যেটা তার শরীরে হচ্ছে প্রপার মাত্রায় হচ্ছে বডি মানে পেশি তৈরি করতে বা হচ্ছে বডি বিল্ড করতে হচ্ছে সাহায্য করে। ওকে, যে কারণে আমরা বলতে পারি যে প্রোটিন কিন্তু আমাদের দেহের যত গঠন আছে প্রত্যেকটা গঠন তৈরি হতে কিন্তু প্রোটিন সাহায্য করে। ওকে, এখানে দেখো দেওয়া আছে যে প্রোটিনই আমাদের রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়, আবার রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন, প্রোটিন দেহের সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেয়। তুমি বুঝতে পারছো যা যা আমরা দেখছি আমাদের দেহের মধ্যে বা যে কোনো জীবদেহের মধ্যে প্রোটিন কিন্তু সেখানে সব থেকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবং যে কারণে তোমাদেরকে আমি আগেও বলেছি যে প্রোটিন হচ্ছে কিন্তু রেগুলার মোটামুটি আমাদের বডি ওয়েট অনুসারে রেগুলার ওয়াইজ কিন্তু 30 থেকে হচ্ছে 70 গ্রাম মতো প্রোটিন খাওয়া দরকার। এটা আমাদের অবশ্যই বডি ওয়েট অনুসারে, ঠিক আছে। কিভাবে দরকার, কতটা দরকার সেটা অবশ্যই তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে সেই ভিডিওর লিঙ্কগুলো হচ্ছে দিয়ে দেবো কিভাবে তোমরা বুঝবে যে কতটা প্রোটিন খাওয়া দরকার। ওকে, এবার দেখো এখানে আমাদের বেশ কিছু উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হয় তা কিন্তু ডিপেন্ড করে আমাদের নিউক্লিক অ্যাসিডের উপর, যেটা আমরা একটু আগে পড়ছিলাম নিউক্লিক অ্যাসিড। তো সেই নিউক্লিক অ্যাসিড যেটাকে আমরা ডিএনএ বা আরএনএ গঠন হতে সাহায্য করে, তো এটা কিন্তু হচ্ছে আমাদের ডিএনএ বা আরএনএ যেগুলো গঠন হয় সেগুলো কি বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্যকে বহন করে। এই বৈশিষ্ট্যগুলো আসলে কি নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে আমাদের একটা জীব থেকে আরেকটা জীবে হচ্ছে বহন হয়। এবং এই বংশগতির যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এই নিউক্লিক অ্যাসিডদের মধ্যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো সঞ্চিত থাকে, যেগুলো তারা এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে নিয়ে যায়, ঠিক আছে। এগুলো খেয়াল রাখো। নাও এখানে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদ আছে, রাতের বেলা শিকার করতে বেরোনো প্রাণী আছে, শুকনো আর হচ্ছে গরম অঞ্চলে বেড়ে ওঠা উদ্ভিদ। সেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা করে এক্সাম্পল জাস্ট দিয়েছে যে এদের মধ্যে কি হয়। এরকম হচ্ছে বেশ কিছু উদ্ভিদ এবং প্রাণী আছে যাদের মধ্যে কিন্তু এই যে নিউক্লিক অ্যাসিড তারা কি করে, তাদের হচ্ছে যে বৈশিষ্ট্য সেগুলোকে হচ্ছে বহন করে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে নিয়ে। ওকে, তো স্টুডেন্ট এই ছিল আমাদের হচ্ছে পুরো টপিকটা। তো এরপরে হচ্ছে আমাদের নেক্সট টপিক শুরু হয়ে যাচ্ছে, যেটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো। তো এত পর্যন্ত তোমরা হচ্ছে যেটা জানলে সেটা হচ্ছে আমাদের জীবদেহ গঠনে হচ্ছে কোন কোন হচ্ছে মৌল বা যৌগ হচ্ছে থাকে এবং তার মধ্যে কোনগুলো অজৈব কোনগুলো জৈব সেটাও জানলে। এবং তার সাথে সাথে যে 20খানা লিস্ট তোমাদের দেওয়া হলো, 20খানা হচ্ছে মৌলের নামের লিস্ট, তাদের চিহ্ন, তার সংকেত, পারমাণবিক সংখ্যা A to Z, এগুলো কিন্তু তোমরা হচ্ছে ভালো করে মুখস্থ করছো, ঠিক আছে। তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করছো, করে হচ্ছে জানাও। ওকে, তো নাও আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে।